দ্রুত মেয়র ঘোষণা না হলে দক্ষিণ সিটির ফটকের তালা খুলবে না। বিরতিহীন আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে দূরত্ব অবসানের দাবি উপদেষ্টা রিজওয়ানার। ভিন্ন মত থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ আছে অন্য দলগুলোরও। একই সাথে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত বাড়ায় উদ্বেগ। হটস্পট বরগুনায় সচেতনতার ঘাটতি, নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা। আষাঢ়ের দ্বিতীয় দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উপভোগের চেয়ে জলাবদ্ধতা নিয়ে শঙ্কায় নগরবাসী। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরাও। হাইফার জ্বালানি কেন্দ্রে ব্যাপক ক্ষতি, সংঘাতে জড়িতের দাবি অস্বীকার ট্রাম্পের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি তানজিম শাফিন। দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে সমাধান না হলে এই অচলাবস্থা কাটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক আরও বলেন, আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই, বিরতিহীনভাবে আন্দোলন চলবে। এমনকি নগর ভবনের প্রধান ফটকে তালা না খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন তার সমর্থকরা। ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩রা জুন ওই আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া কি আর কিছু করি আমরা? অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ফের অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে আছেন শম্পা বিশ্বাস, যুক্ত হব তার সাথে। শম্পা, আজকে এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে? নাগরিকরা সেবা পেতে কতটা বাধাগ্রস্ত হচ্ছেন? এখানে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন যে নাগরিক সেবা পেতে কোনো ভোগান্তি হবে না, কারণ নাগরিক সেবা যেসব কর্মকর্তা দিয়ে থাকেন তাদেরকে নগর ভবনে প্রবেশে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। তবে নগর ভবনের প্রধান ফটক যেটি রয়েছে সেটিতে যে তালা দিয়ে রাখা হয়েছে সেই তালা খোলা হবে না এবং এই কর্মসূচি লাগাতারভাবে চলবে। এবং কোনোভাবে এটি যদি সরকার থেকে কোনো ঘোষণা না আসে, অর্থাৎ ইশরাক হোসেনকে শপথ পড়ানোর কোনো ঘোষণা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত এই গণ অবস্থান কর্মসূচি তার সমর্থকেরা পালন করে যাবেন। কিছুক্ষণ আগে এমনটাই জানিয়েছেন ইশরাক হোসেন এবং তিনি নানান বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে তাকে যদি এই মেয়র হিসেবে দায়িত্ব পালনের বৈধতা দেয়া না হয় বা শপথ পড়ানো না হয়, তাহলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও প্রশ্নবিদ্ধ করবেন এবং সেটি নিয়েও ভবিষ্যতে তাদেরকে আইনি জটিলতায় পড়তে হবে, এমনটাও তিনি তার বক্তব্যে বলেছেন। সেই সঙ্গে তার সমর্থক যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান করে
করেছেন এবং তারা বলেছেন যে এখন আর ঘরে ফিরে যাওয়া হবে না যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান শেষ না হবে বা যতক্ষণ পর্যন্ত তাকে শপথ পড়ানো না হবে। একই সঙ্গে ইশরাক হোসেন তার বক্তব্যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে, তারা বারবার করে বলছে যে বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী, ফলে বিএনপি এখনো কোনো ধরনের কঠোর কর্মসূচিতে যায়নি। তারা সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করে আসছে এবং এখনও সরকারের প্রতি সেই আহ্বান জানিয়েছে। যদিও তার সমর্থকেরা বলেছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফলে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করেছেন, একই সঙ্গে তাকে নিয়ে নানান ধরনের স্লোগানও দিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সবশেষ খবর। নগর ভবন থেকে যুক্ত হয়েছিলেন শম্পা বিশ্বাস। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সাথে কোনো দূরত্ব থেকে থাকলে সেটি দূর হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্য কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারাও আলোচনা করতে পারবেন বলেও জানান তিনি। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রিজওয়ানা হাসান। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। দেশে একই সাথে বাড়ছে ডেঙ্গু ও করোনা ভাইরাসের সংক্রমণ। বাড়তি রোগী সামাল দিতে প্রস্তুত হাসপাতালগুলো এ নিয়ে জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন যে কি হারে ডেঙ্গু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন, মোকাবিলার জন্য হাসপাতালগুলোতে প্রস্তুতি কেমন দেখলেন? শাফিন যেমন বলছিলেন, বর্ষা মৌসুম এলেই কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যায়, সেই সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ে। আমরা এই হাসপাতালে সকাল থেকে আছি, আমরা দেখেছি যে গেল 24 ঘন্টায় 10 জন ডেঙ্গু রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জরুরি বিভাগেও আমরা রোগীর বাড়তি চাপ কিন্তু লক্ষ্য করেছি। এছাড়া এই চলতি বছরের মে মাসে করোনার যে নতুন সংক্রমণ XFG এবং XFC-তে যখন রোগী শনাক্ত হলো, নতুন রোগী শনাক্ত হলো, তারপর থেকে কিন্তু নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হচ্ছে যে এটি শক্তিশালী করোনা যে ওমিক্রন 1, সেই ওমিক্রন 1-এর একটি নতুন উপধরন বা নতুন ধারা বা নতুন নমুনা। তো সেই রোগী শনাক্ত হবার পর থেকেই কিন্তু হাসপাতালগুলোতে আমরা ব্যাপক প্রস্তুতি দেখেছি। এই যে আমরা যে কোভিড যে 19 ডেডিকেটেড যে হসপিটালে আমরা রয়েছি, সেখানকার যে পরিচালক কর্নেল তানভীর, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে যে রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, গত 24 ঘন্টায় 14 জন রোগী কিন্তু এরই মধ্যে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যেহেতু রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, তাই তরল অক্সিজেন থেকে শুরু করে বেড, ICU, CCU, করোনা টেস্ট করার জন্য যত ধরনের নমুনা রয়েছে এবং তার পাশাপাশি সিস্টার, নার্স এবং একই সঙ্গে অন্যান্য আরও জনবল, সেগুলোর কোনো সংকট নেই, কোনো ঘাটতি নেই। চিকিৎসা নিতে আসা যারা আসছেন তাদের স্বজনরা বলছেন যে চিকিৎসা পেতে কোনো ক্ষেত্রে কিছুটা আসলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই করোনা সংক্রমণ রোধে নানা উদ্যোগ হাতে নিয়েছে। তারা কোনো অবস্থাতেই মাস্ক পরিধান ছাড়া কাউকে ICU বা CCU-তে প্রবেশ করতে দিচ্ছেন না, অর্থাৎ মাস্ক পরার জন্য তাদের কঠোর নির্দেশনা রয়েছে। এছাড়া এই সংক্রমণ এড়াতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের 11টি নির্দেশনা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে সেটি জারি করেছে। আমি এখন একটি কোভিড যে ICU যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের সামনে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফ্রেমে, ছবিতে, যে ভিতরে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। ধারণা করা হচ্ছে যে রোগীর সংখ্যা আরও বাড়বে। চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে যে অন্যবারের তুলনায় এবারের করোনা ভাইরাস নিয়ে যে রোগীরা হাসপাতালে আসছেন তাদের উপসর্গগুলো একটু ভিন্ন। অর্থাৎ অন্যবার বমি হতো, জ্বর, মাথা ব্যথা হতো, কিন্তু এবার চোখের নিচে ফুলে যাওয়া, মাংসপেশি এবং হাড়ে অতিরিক্ত ব্যথা, একই সঙ্গে খুব দ্রুত কিডনি বিকল হয়ে যাওয়ার মতো উপসর্গগুলো কিন্তু চিকিৎসকরা এবার লক্ষ্য করছেন বলে কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে এখানকার যে আবাসিক চিকিৎসক ডক্টর হাসান, তিনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছে যে অন্যবারের তুলনায় এবারের সংক্রমণের যে উপসর্গ সেগুলো একটু ব্যতিক্রম। তো এই যে তথ্য সেগুলো তো আমরা আপনার মাধ্যমে দর্শককে জানালাম। এছাড়া হাসপাতাল
কর্তৃপক্ষের কিন্তু বাড়তি যে ব্যবস্থা, অর্থাৎ বাড়তি রুগী আসলে অন্যান্য আরও যে ব্যবস্থা নিবে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে যে সেখানে কোনো ধরনের কার্পণ্য করা হবে না। সরকারের তরফ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের রোগীর সেবা প্রদানে, নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে সব ধরনের ব্যবস্থা এর মধ্যে হাতে নেওয়া হয়েছে। তারাও প্রস্তুত রয়েছে। বলা হচ্ছে যে পিপি পরে হাসপাতালে আসতে হবে এবং কোনো অবস্থাতেই ইমার্জেন্সিতে তারা একজন রুগীকে পিপি, মাস্ক, গ্লাভস, ক্যাপ, শু কভার পরিহিত ছাড়া কাউকে প্রবেশ করতে দিবে না। এভাবে তো বোঝাই যাচ্ছে যে সব দিক বিবেচনায় রোগীর যে স্বাস্থ্যসেবা সেটি নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ সচেষ্ট রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। শাফিন, ডেঙ্গু করোনা পরিস্থিতির সবশেষ জানাতে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন জাভেদ আব্দুল্লাহ। এদিকে ঢাকার বাইরেও এবছর ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে লাফিয়ে। উপকূলীয় জেলা বরগুনায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে জেলা শহর থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, জেলায় এখন পর্যন্ত কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন? বরগুনায় আক্রান্তের হার এত বেশি হওয়ার কারণ কি? আর ডেঙ্গু মোকাবিলার বিষয়ে পৌর কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে? গতকাল পর্যন্ত 1759 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার খবর পেয়েছি আমরা, এবং এখন পর্যন্ত প্রশাসনের তেমন উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা আসলে আমাদের দৃষ্টিগোচর হয়নি। এখানে বছরের শুরুতে যেখানে বিশেষজ্ঞরা সতর্ক করেছিল যে প্রাক বর্ষা মৌসুমে উপকূলে প্রাদুর্ভাব বাড়াতে পারে এডিস মশা, সেই অনুযায়ী কিন্তু কোনো পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে, পৌর প্রশাসনের তরফ থেকে আমরা দেখতে পাইনি। আপনাকে যদি একটু দেখাই যে হাসপাতাল এরিয়ায় রয়েছে আমরা, সেখানে দেখা যাচ্ছে যে ডাবের খোসার মধ্যে যে পানি সেইটি জমে আছে, এখন পর্যন্ত সেগুলো পরিষ্কার করা হচ্ছে না, এবং পাশে রয়েছে ক্লিনিক্যাল বর্জ্য, সেগুলোও কিন্তু পড়ে আছে। পাশাপাশি আপনাকে যদি দেখাই 12:15টার মতো বাজে এখন, এই মুহূর্তে হাসপাতালের যে ডাস্টবিন রয়েছে সেখান থেকে কোনো ধরনের ময়লা এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যদি যে এখানে বরগুনা 7 নং ওয়ার্ডে পশু হাসপাতাল সড়কে একটি ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনটিও 5 আগস্টের পরে বেদখল হয়ে যাওয়ার ঘটনা আমরা অভিযোগ পেয়েছি। সেখানেও এখন পর্যন্ত পৌর প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পাশাপাশি এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা কিংবা জলাবদ্ধতা নিরসনে পৌর প্রশাসনের আমরা কোনো তৎপরতা দেখিনি। তবে কয়েকদিন ধরে মাইকিং করছেন, তারা সতর্ক করছেন, এবং কয়েকদিন ধরে কিছু কিছু স্থানে তারা পদক্ষেপ নিয়েছেন। এর আগে যখন পূর্ব প্রস্তুতিমূলক যে পদক্ষেপের প্রয়োজন ছিল সে বিষয়ে ব্যর্থ বলে অভিযোগ রয়েছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মশক নিধনে যে ঔষধ ছিটানো কার্যক্রম, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সাধারণ মানুষ বলছেন যে যে পরিমাণ এডিসের উৎপত্তি হয়েছে, বংশবিস্তার হয়েছে, সেই ধরনের মশক নিধন কোনো কর্মসূচি পালন করেনি পৌর শহরে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রামগুলোতে দেখা যায় যে সেখানের মানুষ যেমন অসচেতন রয়েছেন, জলবায়ুগত পরিবর্তনের একটা নেতিবাচক প্রভাবও পড়েছে আমাদের এই উপকূল জুড়ে, সেখানেও মানুষ অসচেতনের পাশাপাশি যে সচেতন করার কোনো পদক্ষেপ আসলে প্রশাসন থেকে নেওয়া হয়নি। পাশাপাশি সেসব স্থানেও যে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা, সেই ব্যবস্থাও তেমন একটা উন্নত নয়। এদিকে আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরগুনায় 2021 সালে 16 কোটি টাকা ব্যয়ে যে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়েছিল, সেটি এখন পর্যন্ত চালু করতে পারেনি প্রশাসন। এভাবেই আমি যদি দেখাই যে এভাবেই কিন্তু বৃষ্টি হলে বিভিন্ন স্থানগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এবং এই জলাবদ্ধতা থেকে এডিস মশা বংশ বিস্তার করে থাকে, এবং এই বংশ বিস্তারের পরেই যখন সে আরো একটু বংশ বিস্তারের জন্য তাপমাত্রাটা পায়, তখন কিন্তু সেই অনুকূল চলে যায়, এবং এডিস মশার যে কামড়ে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়েন। এবং এখানে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন রীতিমতো তারা চিকিৎসা সেবা দিতে, কেননা এখানে প্রথম দিকে হাসপাতালে চিকিৎসক সংকট ছিল, 7 জন মাত্র চিকিৎসক ছিল। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর প্রচেষ্টায় ইতিমধ্যে 10 জন চিকিৎসককে বরগুনায় প্রদান করা হয়েছে, এবং 10 জন সেবিকাকেও বরগুনায় প্রদান করা হয়েছে। তো এখন যেটি প্রয়োজন, সকলের মধ্যে সচেতনতা এবং সম্মিলিত যে প্রচেষ্টা, সেটি একমাত্র এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখে দিতে পারে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন, বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি নিয়ে জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ।
এবার ঈদে রাজনৈতিক বা শো অফ কোরবানি কম হওয়ার কারণে গতবারের চেয়ে 9 লাখ পশু কম কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঈদুল আজহার আগে সড়কে চাপ থাকায় ঈদুল ফিতরের মতো স্বস্তির যাত্রা হয়নি, তবে ততটা খারাপ যাত্রা ছিল না। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি। টানা 10 দিন ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে উপদেষ্টারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000 মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে, চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঈদের পর কর্মস্থলে ফিরছেন অনেকেই। এতে যানবাহনের চাপ বাড়ায় সেতুর টোল প্লাজা থেকে রসুলপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আরও জানাতে মহাসড়কের এলেঙ্গা থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, যানজট নিরসনে কর্তৃপক্ষের তৎপরতা দেখছেন কিনা? মানুষের ভোগান্তি কেমন? মানুষের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে যারা কর্মস্থলে ফিরছেন, বিশেষ করে কেউ ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছেন, কেউ উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছেন, এদের ভোগান্তিটা অনেকটাই বেশি। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যারা রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এছাড়াও বেলা গড়ার সাথে সাথে যানবাহনের চাপ অনেকটাই কমে যাচ্ছে, আর এতে যানজটও অনেকটাই কমে যাচ্ছে। আর যানজট হওয়ার অন্যতম কারণ হচ্ছে যমুনা সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনা ও একাধিক যানবাহন বিকল হওয়ার ফলেই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালবেলায় পর 3টি বাস একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। সেই যানবাহনগুলো সরাতে গিয়ে যে সময় লেগেছিল, সেই সময়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আর এদিকে যানজটের নিরসনে জেলা পুলিশের সদস্যরা তৎপর রয়েছেন। তারা দিন রাত সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঈদ যাত্রা মানুষ নির্বিঘ্নে যাতে কর্মস্থলে ফিরতে পারে, তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। তবে এই মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে আশেকপুর এবং নগর জলপাই বাইপাস ও রাবনা বাইপাসে কর্মস্থলে ফেরা মানুষের চাপ লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই বাস বা গণপরিবহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে তাদের যেতে হচ্ছে। তবে তারা একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে তারা বলছেন যে স্বাভাবিক সময়ে এলেঙ্গা থেকে ঢাকার বাস ভাড়া 1.5 থেকে সর্বোচ্চ 200 টাকা হলেও তাদের খোলা ট্রাকে যেতে হচ্ছে 3 থেকে 400-500 টাকা করে। এই অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। জেলা পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন। আর এছাড়াও স্বাভাবিক সময়ে যমুনা সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় পাশে 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,80,00,000 টাকার মতো। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচলের সবশেষ তথ্য। কর্মস্থল ফিরতি যাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন কাউসার আহমেদ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। ঈদের ছুটি শেষে ডেলিভারি বাড়ায় কমতে শুরু করেছে কন্টেইনার জট, তবে পণ্য খালাসি কার্যক্রমে কিছুটা ধীর গতি রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন পণ্য খালাস কার্যক্রমে ধীরগতির কারণে কি প্রভাব পড়ছে? চট্টগ্রাম বন্দরে কন্টেনার রাখার ধারণ ক্ষমতা প্রায় 54,000 টিউসের কিছুটা বেশি। তো সেক্ষেত্রে যদি পণ্য খালাসের গতি ধীর হয় তখন কিন্তু আরও নতুন করে জাহাজে করে যেসব পণ্য আসে সেগুলো কিন্তু বন্দরে রাখার জায়গার স্থান সংকুলনে অনেকটাই সমস্যা হয় এবং অপারেশনাল কার্যক্রম বিশেষ করে কন্টেনার এক জায়গা থেকে আরেক জায়গায়
শিফট করা বা স্থানান্তর করা, এবং পণ্য ডেলিভারির জন্য যে ট্রাক এবং কাভার্ড ভ্যান প্রতিদিন বন্দর চত্বরে প্রবেশ করে প্রায় 10,000-এর মতো, এবং সেগুলো যে মুভমেন্ট সেক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত ঘটে, এবং নতুন করে জাহাজ থেকে তখন কন্টেনার উঠানাবার গতিও ধীর হয়ে যায়। তো ওভার আসলে বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেখানে অনেকটা বিরূপ প্রভাব পড়ে। অন্যদিকে কিন্তু যদি পণ্য ডেলিভারি নিতে আমদানিকারকরা দেরি করেন তখন কিন্তু তাদেরকে অনেক বেশি ড্যামারেজ দিতে হয়, এবং 4 দিন পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেনার রাখা যায় কোনো ফি ছাড়াই। তবে 4 দিন পর কিন্তু যে রেট বা যে চার্জ প্রতিদিন 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে $6 করে এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে $12 করে, সেটি কিন্তু 4 গুণ বেশি দিতে হয়। অর্থাৎ 20 ফুট কন্টেনারের ক্ষেত্রে এক্ষেত্রে পরিশোধ করতে হয় আমদানিকারকদেরকে প্রায় $24 করে, এবং 40 ফিট কন্টেনারের ক্ষেত্রে পরিশোধ করতে হয় $48 করে, এবং সেটা যত বাড়ে তত কিন্তু এই জরিমানার হার কিন্তু বাড়তে থাকে। তো যেহেতু ঈদের ছুটির সময় সব সেক্টরের লোকজন, বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে যুক্ত সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার এবং পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাক শ্রমিক, এবং তাদের কিন্তু উপস্থিতি অনেক কম থাকে, এবং বেশিরভাগ কিন্তু ঈদের ছুটিতে গ্রামে চলে যান এবং সবাই ছুটি উপভোগ করেন। তাই বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদের এই ছুটির সময়ে যেন পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক থাকে সব ধরনের ব্যবস্থা নিলেও কিন্তু এর খুব একটা ইতিবাচক প্রভাব দেখা যায় না। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আজ থেকে যেহেতু পুরোদমে বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে এবং ব্যাংকগুলো সব খোলা, এবং পণ্য ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ব্যাংকও আগে শুল্ক পরিশোধ করতে হয়, এবং মহাসড়কে যে পণ্যবাহী যানবাহন বা ট্রেলার, কাভার্ড ভ্যান, সেগুলো পর্যাপ্ত আসলে সরবরাহ থাকতে হয়, এবং সব কিছুর উপরেই কিন্তু আসলে পণ্য ডেলিভারি বিষয়টি জড়িত থাকে। তো আজ থেকে যেহেতু পুরোদমে সব কার্যক্রম শুরু হয়েছে এবং ডেলিভারির চাপও কিছুটা বাড়ছে, এবং কর্তৃপক্ষ আশা করছেন হয়তো তাদের 1-2 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে প্রায় 42,000 টিউএসের মতো, এবং গত 24 ঘন্টায় প্রায় 2,000 টিউএসের কিছু বেশি কন্টেনার ডেলিভারি হয়েছে। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের সবশেষ। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ 3টি মামলায় সাবেক 9 পুলিশ কর্মকর্তা সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন এসব মামলা এখন কোন পর্যায়ে রয়েছে, এর বিস্তারিত। শাফিন, আজকের কার্যদিবসের বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করার জন্য আদালত এখনও বসেনি। ট্রাইব্যুনালে যে 3 বিচারপতির নেতৃত্বে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটির কার্যক্রম আজকে এখনও শুরু হয়নি। তবে বিচারকরা তারা ট্রাইব্যুনালে রয়েছেন। এই জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে বাংলাদেশে গত বছরের জুলাই এবং আগস্ট জুড়ে যে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যে প্রথম যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, তার মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত। সেই 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা সহ অন্যান্যরা রয়েছেন। এছাড়া যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলার যারা আসামি রয়েছেন সবাই পুলিশ সদস্য, তাদেরকে হাজির করা হয়েছে, এবং গাজীপুরের কোনাবাড়িতে একজন শিক্ষার্থী হত্যা মামলায় তাদের পুলিশ কর্মকর্তাদের হাজির করা হয়েছে। আজকে যাদের হাজির করেছে এর মধ্যে বেশিরভাগই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশের এসপি পর্যায় থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত তারা আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে হাজির করা হয়েছে। 3টি মামলা মূলত আজকে আদালতের সামনে উপস্থাপন করা হবে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালতের কাছে এই 3টি মামলারই চূড়ান্ত প্রতিবেদনের জন্য হয়তো প্রসিকিউশনের পক্ষ থেকে সময় আবেদন করা হবে। সময় মঞ্জুর করা হলে কতদিনের মধ্যে সময় দেওয়া হয়, অথবা সেটি লম্বা সময় দেওয়া হবে কিনা বা অল্প সময় দেওয়া হবে কিনা, সে বিষয়টা আমরা জানতে পারবো। তবে যেটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে, তদন্ত সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আবু সাঈদের যে হত্যা মামলাটি, যেটি প্রথম শহীদ জুলাই আন্দোলনের, এবং আরও কয়েকটি মামলা সহ এর যে তদন্তগুলো সেগুলো প্রায় শেষের দিকে, এবং যে কোনো সময় তারা আদালতের সামনে উপস্থাপন করবেন, এটি অসমর্থিত সূত্রে তারা আমাদেরকে বলছেন। তবে আজকে তারা কোন কোন বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করবেন সেজন্য আমরা অপেক্ষা করছি। আদালত বসলে এই বিষয়ে আমরা পরবর্তী যে আইনি যে পদক্ষেপগুলো সেগুলো আমরা জানাতে পারবো। শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। সিলেট মহানগরীতে বাড়ছে বিশুদ্ধ পানির সংকট। চাহিদার তুলনায় অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। ফলে পানি সংকটে চরম দুর্ভোগে নগরবাসী। দ্রুত সমস্যার সমাধান না করতে পারলে ভবিষ্যতে এর চরম মূল্য দিতে হবে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সন্দীপন শুভর প্রতিবেদন। সিলেট নগরীর চালিবন্দর এলাকা,
এটি সিলেট সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দাদের এভাবেই খাবার পানির জন্য রোজ পাড়ি দিতে হয় অন্তত 1 কিলোমিটার পথ। সিটি কর্পোরেশন থেকে পানি সরবরাহ না করায় দরিদ্র এই পরিবারগুলোর বিশুদ্ধ পানির চরম সংকট সবসময়। শুধু এই একটি এলাকাই নয়, বরং নগরীর অর্ধেকের বেশি পরিবার এখন ভুগছে একই সমস্যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, নগরীর ওয়ার্ডের কলেবর বাড়লেও হয়নি সুপেয় পানির সঠিক সমাধান। পানি আইতে লেট হয়, পাওয়া যায় না। এক সময় ধরিলেন রান্তা আসলাম 2 তরকারি ভাত, এক সময় আলু সিদ্ধ ভাত রান্ধি পানির লেগি। পানির খুব কষ্ট হয়। এনের বাসা যাই হেনের বাসা যাই, একজনে দেয় 3 জনে দেয় না, গেট লাগাই রাখিলাই কথাবার্তা কয় তো সকলে তো সকল জিনিস ভালো হয় না। এই পানির জন্য আমরা অনেক কষ্ট করতেছি, অনেক দূর থেকে যাইতেছি, পানি ঠিক মতো আমরা পাইতেছি না। একদিন পাইতে 3 দিন পাই না, এরকম অবস্থা। কেউ দেয় না। যদি সিটি কর্পোরেশনে এই সহযোগিতাটা করেন, তাই আমাদের যে যারা গরিবগুলো আছে সবাই ভালো থাকতে পারে। এদিকে পানি সংকটে নগরবাসীর এমন চরম দুর্দশায় সিটি কর্পোরেশনের অপরিকল্পিত নগর ব্যবস্থাকেই দায়ী করছেন নাগরিক প্রতিনিধিরা। ডিপ টিউবওয়েলের যেহেতু এই মুহূর্তে বিকল্প দেখা যাচ্ছে না, এই 15টা ওয়ার্ডে একাধিক করে ডিপ টিউবওয়েল করে সরবরাহ করেন। যখন ওয়াসা আসবে এবং সারফেস ওয়াটার ম্যানেজমেন্টে চলে যাবে, তখন সেই ডিপ টিউবওয়েলগুলোকে তখন আপলিফট করবেন, তুলে ফেলবেন। সেই জন্য আমরা বলছি যে যেসব 15টা ওয়ার্ডে পানি নেই, সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফেলে না রেখে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করা হোক, গাড়ি দিয়ে, ভেহিকল দিয়ে, ও মধ্যম মেয়াদের জন্য অন্ততপক্ষে ডিপ টিউবওয়েলই প্রয়োজন হয় যদি আপাতত করা হোক। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, বাজেট এবং জনবল সংকটের পাশাপাশি ওয়াসার কার্যক্রম চালু না হওয়ায় সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না। পানি সাপ্লাইটা সিটি কর্পোরেশন আমরা 50% দিতে পারতেছি না। এখন সিলেট ওয়াসা হয়েছে, ওয়াসা বোর্ড হয়েছে, এবং কোনো ধরনের প্রজেক্ট এখন গেলে মন্ত্রণালয় বলতেছে ওয়াসা বাস্তবায়ন, কারণ ওয়াসাতে তো আসলে যে বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডের অস্তিত্ব এখন আসলে নাই। তো আমাদের এই যে সাফারিংসটা এটা আসলে রয়েছে, নতুন 15টাও দিতে পারতেছি না। দক্ষিণ সুন্দর আগের 3টে ওয়ার্ড আছে, সেখানে আমাদের সিটি কর্পোরেশনের পানি সাপ্লাই নেই। সিলেট নগরীতে প্রতিদিন প্রায় 12.5 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে অর্ধেকেরও কম। সন্দীপন শুভ, এখন সিলেট। সরকার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এ নিয়ে অসন্তোষ কাটছে না। প্রাথমিক ধাপে সস্তায় চামড়া বিক্রি করতে বাধ্য হন মৌসুমি ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের দাবি চামড়ার দাম উন্মুক্ত করে দেয়। তবে ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, উন্মুক্ত নয়, বরং মানভেদে চামড়ার দাম নির্ধারণ করার পাশাপাশি প্রয়োজন সরকারিভাবে সংরক্ষণাগার বৃদ্ধি করা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ শেষ হতেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা চামড়া নিয়ে বাড়ে ব্যস্ততা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে 91,36,000-এরও বেশি। 2024 সালে পশু কোরবানির পরিমাণ ছিল 1,01,00,000-এরও বেশি, আর 2023 সালে এই পরিমাণ ছিল 1,06,00,000-এর বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, এবার পশু কোরবানি কমেছে প্রায় 15%। পাশাপাশি সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি করতে না পারায় অসন্তুষ্টি রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের মাঝে। প্রতিবছর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে সরকার, তবে ঠিক করা হয় না লবণবিহীন চামড়ার দাম। ফলে প্রাথমিক ধাপে এই চামড়ার ন্যায্য মূল্য পান না অনেকেই। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় জমা হওয়া চামড়া বাধ্য হয়ে সস্তায় বিক্রি করতে হয়। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠনগুলো বলছে, এবছর অন্তর্বর্তী সরকার চামড়ার দাম কিছুটা বাড়ালেও সুবিধা পাচ্ছে না অনেকেই। আমাদের এখানে 2 হাত বদল হওয়ার পর একেবারেই সীমিত কিছু লাভ থাকে, আদারওয়াইজ টোটাল অ্যাবসোলুটলি আপনার বিজনেসের আয়, ব্যয়, ইন্টারেস্টেড, বেনিফিট সমস্ত এনজয়, মজা, টেস্ট এটা ট্যানারির মালিকদের কাছে, আমাদের কাছে না। রেট বেঁধে দেওয়াটা ভালো, উন্মুক্ত যদি করে দেন, সিজনাল ব্যবসায়ী কী দামে কিনবে কিন্তু তারা জানে না, এবং আড়তদাররা কী দামে কিনবে সিজনাল ব্যবসায়ী জানে না। চামড়ার দাম বেঁধে দেয়া নিয়েও রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন দাম নির্ধারণের পক্ষে থাকলেও ঈদ মৌসুমে দাম উন্মুক্ত রাখার পক্ষে অনেকেই। সরকারের আগামীতে যাতে লবণবিহীন চামড়ার দাম এবং লবণযুক্ত চামড়ার দাম দুইটাই আপনার নির্ধারণ করে দেয়, তাহলে আপনার মৌসুমি ব্যবসায়ীদের বুঝতে আর
অসুবিধা হবে না। বাংলাদেশে এই কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ পরবর্তী সময়ে আমরা যেটা দেখছি, এটা সুফলের চাইতে আমরা কুফলটাই বেশি আমার দিক থেকে পরিলক্ষিত হচ্ছে। আমার কাছে এটা মনে হয় যে চামড়ার মূল্য নির্ধারণটা এটা না করাই সমীচীন। এদিকে কাঁচা চামড়ার গুণগত মান ঠিক রাখতে সংগ্রহকারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইনসেন্টিভ দেওয়া উচিত একেবারে কাঁচা চামড়ার উপরে, যাতে করে এইটা প্রান্তিক পর্যায়ে টাকাটা যায় এবং প্রান্তিক পর্যায়ে একেবারে নেহায়েত গরিব মানুষ যারা এটার সুবিধাভোগী তারা যেন এই সুবিধাটা পায়, তারাই তখন এই বিষয়টাকে খুব কেয়ারফুল হবে এবং তারা এই চামড়ার যত্ন নেবে এবং চামড়াটাকে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেবেন। সরকার এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন, যেমন এই বছরে 30,000 টন লবণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে, কিন্তু বিতরণ করার পরেও আমরা কিন্তু সেই ফলটা আমরা সেভাবে পাইনি। এটার একমাত্র কারণ হচ্ছে যে এই মূল্য নিয়ে এই যে বিভিন্ন ছলাকলা হচ্ছে। দেশে সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় 50 থেকে 60% সংগ্রহ করা হয় ঈদ মৌসুমে। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর 80 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের। দাম নিয়ে সন্তুষ্টি থাকলেও কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সরবরাহ বাড়ানোর দাবি তাদের। আমরা অদক্ষ শ্রমিকদের চামড়া ছাড়াচ্ছি, চামড়া গুণগত মান নষ্ট করছি, আমরা ছুরি দিয়ে চামড়াগুলোকে ফুটো করছি। এইখানে এটার পরে আবার দেখা যাচ্ছে যে প্রিজারভেশনের একটা বড় চ্যালেঞ্জ। আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কিন্তু দীর্ঘ সময় এটা আপনার রাখতে পারে এবং যারা এই যে চামড়া বিক্রেতা তারা কিন্তু আপনার ধাপে ধাপে ট্যানারি মালিকদের কাছে একটা ভালো দামে আপনার চামড়াটা বিক্রি করতে পারে। তো আমি মনে করি যে সরকারের উচিত বিভাগীয় শহরগুলোতে প্রধান শহরগুলোতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা এবং আধুনিক স্লটার হাউস তৈরি করা। চামড়া শিল্পের উপর নির্ভর করে দেশে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 9 লাখ মানুষ জীবিকা নির্বাহ করছে। 2030 সালে চামড়ার বাজারের আকার $738 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কমছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। এমন বাস্তবতায় কমিশন গঠন করে চামড়া শিল্পের উন্নয়নে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে জোট বেঁধে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরাও। পাল্টাপাল্টি হামলায় একে অপরের জ্বালানি স্থাপনা ও তেল শোধনাগার লক্ষ্য করে অভিযান চালাচ্ছে দুই দেশ। শনিবার তেহরানের শাহরান তেল ডিপোতে হামলার জবাবে ইসরায়েলের হাইফা শহরের বন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এদিকে 2 দিনের হামলায় ইসরায়েলের নিহত বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এদিকে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ বন্দর বা প্রতিরক্ষা দপ্তরে হামলা করে ইরানকে চাপে রাখতে চাইলেও খুব একটা সফল হয়নি ইসরায়েল। বরং ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো বন্দরনগরী। গোটা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে আহতদের আহাজারি। জরুরি বিভাগে রোগীর ঢল সামলাতে বিপর্যস্ত চিকিৎসকরা। উপকূলীয় শহর বাতইয়ামে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় ইসরায়েলের অধিকাংশ শহরে জারি আছে জরুরি প্রোটোকল। רואים פגיעת טיל בבניין של 8 קומות, נזק סביבתי מאוד מאוד גדול. כבאות והצלה לישראל הגיעו בכוחות מתוגברים. রাজধানী তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। তবে আল জাজিরার তথ্য বলছে শনিবারের হামলায় হাইফার একটি আবাসিক এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু ভবনও। হাইফা ইসরায়েলের 3টি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একটি। পরিবহন ও বাণিজ্য উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃতিক এই বন্দরের। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা এবং রাসায়নিক টার্মিনাল। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপোতে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দেশটির দক্ষিণে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তেল আবিব। যদিও আইআরজিসির তথ্য বলছে শনিবার রাতে তেল আবিব থেকে ছোড়া 3টি ক্রুজ মিসাইল ও 10টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অজ্ঞাত কিছু যন্ত্র। তেলের ডিপো ছাড়াও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফের আঘাত হানার দাবি করছে ইসরায়েল।
এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। এদিকে শনিবার রাতে ইরানে ইসরায়েল যে হামলা করেছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প আরও মন্তব্য করেছেন, তিনি চাইলে ইসরায়েল ও ইরান সমঝোতার মাধ্যমে যুদ্ধ বন্ধে রাজি হবে। ট্রাম্পের পরামর্শ মেনে নিয়ে ইরানকে শান্তির পথে হাঁটার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরও। এর আগে গেল মঙ্গলবার গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের তথ্য বলছে, এই হেলফায়ার ব্যবহার করে ইরানের নাতানজ পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সঙ্গে জোট বেঁধে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। জর্ডানের পর আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সিরিয়াও। সংঘাত বন্ধে রাশিয়ার পাশাপাশি এবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যস্থতায় এগিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। শনিবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। প্রায় 50 মিনিট ধরে কথা বলেন তারা। সে সময় ইরান ও ইসরায়েলের সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে বলে শঙ্কা জানান পুতিন। এর আগে সংঘাত বন্ধের আহ্বানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। যদিও কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। কোল্ড ওয়ারের পর থেকেই ইসরায়েল ও ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে মস্কোর। এডিসার সাথে শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দ্রুত মেয়র ঘোষণা না হলে দক্ষিণ সিটির তালা খুলবে না, বিরতিহীন আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে দূরত্ব অবসানের দাবি উপদেষ্টা রিজওয়ানার। ভিন্ন মত থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে অন্য দলগুলোরও। একই সাথে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত বাড়ায় উদ্বেগ। হটস্পট বরগুনায় সচেতনতার ঘাটতি, নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা। আষাঢ়ের দ্বিতীয় দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উপভোগের চেয়ে জলাবদ্ধতা নিয়ে শঙ্কায় নগরবাসী। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরাও। তেল আবিবে সহায়তাকারী অন্য দেশের মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি তেহরানের। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/ekhon tv।